33 বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে আমেরিকা। এত বছর পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ইরান, চীন ও রাশিয়াকে ভয় দেখাতে কি? এবার নিজেদের নকশায় কার্গো বিমান তৈরি করে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে তাক লাগালো ইরান। কি কি সুবিধা আছে এই বিমানে? 1 বছর পর মাংস খেতে পেয়ে সিজদায় লুটিয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার কয়েক শিশু। ভাইরাল সে দৃশ্য ছুঁয়ে গেছে বিশ্ববাসীর হৃদয়কে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্বে আবারও পারমাণু যুদ্ধের শঙ্কা ছড়িয়ে দিয়ে দীর্ঘ 3 দশক পর ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে আমেরিকা। এরই মধ্যে রাশিয়া ও চীনের সমপরিমাণ অস্ত্রের পরীক্ষা চালাতে পেন্টাগনকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের ঠিক আগে এই ঘোষণা দেন তিনি। এত বছর পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত, যা বিশ্বজুড়ে ছড়িয়েছে নতুন পরমাণু যুদ্ধের আতঙ্ক? বিশ্বে কি নতুন করে শুরু হবে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা? এখন কি পদক্ষেপ নেবে ইরান, চীন ও রাশিয়া? বিশ্ব আবারও কি ভয়াবহ হুমকির মুখে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 33 বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে আচমকা এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন রাশিয়ার ক্রমবর্ধমান পরমাণু শক্তির সামনে কিছুতেই নিজের প্রভাব ধরে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র। এবার প্রকাশ্যে সে কথাই যেন স্বীকার করে নিলেন ট্রাম্প। 1992 সালের পর আমেরিকা আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্র সামনে এনে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ করছে মস্কো ও বেইজিং। সেই চাপ সামাল দিতেই কি ভয়াবহ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? পরাশক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতা কি ডেকে আনছে বিশ্বযুদ্ধের উস্কানি? 1992 সালের 23 সেপ্টেম্বর নেভাদা মরুভূমিতে সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলে স্থগিত করা হয় পরমাণু অস্ত্র পরীক্ষা। কিন্তু পারমাণবিক সক্ষমতায় দ্রুত আগাচ্ছে চীন ও রাশিয়া। ফলে ওয়াশিংটনের অভ্যন্তরে পাল্লা দিয়ে বেড়েছে উদ্বেগ ও আতঙ্ক। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, 5 বছরের মধ্যেই চীনের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সমান হয়ে উঠবে। অন্যদিকে সীমাহীন রেঞ্জের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে মস্কো। দেশটির সাম্প্রতিক এক পরমাণু মহড়ায় জল, স্থল ও আকাশ থেকে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল। এসব ঘটনার জেরে নিজেদের দুর্বলতা ঢাকতেই যেন মরিয়া হয়ে উঠলেন ট্রাম্প। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পারমাণবিক শক্তির ভারসাম্য এখন ভয়াবহ এক বাস্তবতা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডার। মস্কোর প্রায় 5450টির বেশি ওয়ারহেডের একটি বড় অংশ যুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী। এর থেকে খুব একটা পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। তাদের অস্ত্র ভাণ্ডারে আছে প্রায় 5170টি পারমাণবিক অস্ত্র। তবে সবচেয়ে দ্রুত শক্তি বাড়াচ্ছে চীন। মাত্র 1 দশকে 600র বেশি ওয়ারহেড তৈরি করেছে তারা। 2030 সালের মধ্যে এই সংখ্যা ছাড়াবে হাজারের ঘর। পরমাণু শক্তিধর দেশগুলোর সামান্য ভুল হিসাবেই পৃথিবীকে ঠেলে দিতে পারে পূর্ণমাত্রার পারমাণবিক সংঘাতের দিকে। পরমাণু সমরাস্ত্রে দীর্ঘদিনের সংযম নীতির অবসান ঘটিয়ে বিশ্বকে নতুন দুঃস্বপ্নের সামনে এনে দাঁড় করালো যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার মাটিতে ট্রাম্প শি বৈঠকের আগে এমন ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন চাপ সৃষ্টির কৌশল হিসেবে। সমালোচকরা বলছেন, এর কারণে জ্বলে উঠতে পারে পারমাণবিক উত্তেজনার ছাইচাপা আগুন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার প্রথম মেয়াদেই পরমাণু অস্ত্র ভাণ্ডার আধুনিক করার প্রয়োজন ছিল। অচিরেই পরীক্ষা শুরুর কথা বললেও কবে, কোথায় এবং কিভাবে হবে কিছুই জানাননি ট্রাম্প। এই নিয়ে পাওয়া যায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আনুষ্ঠানিক কোনো মন্তব্য। আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকে ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা তৈরি করছে অজানা বিপর্যয়ের সংকেত। দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলালেও চীনের সাথে এখনও বাণিজ্য যুদ্ধ শেষ করেনি ওয়াশিংটন। কিছুদিন আগে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের সাহসও দেখিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকেরা বলছেন, এসব উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে একই সঙ্গে বেইজিং ও মস্কোকে বশে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত সফল না হলে চীন রাশিয়ার চাপে কোণঠাসা হয়ে যুক্তরাষ্ট্র কি নেবে পারমাণবিক শক্তি দেখানোর ভয়ানক কোনো সিদ্ধান্ত? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে শত্রু দেশ চীনের সাথে সুসম্পর্ক গড়তে শুল্ক হার ৫৭% থেকে ৪৭% নামিয়ে আনলো আমেরিকা, করল ১ বছরের বাণিজ্য চুক্তি। বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন সহ কৃষিজাত পণ্য কিনবে চীন, বদলে আমেরিকায় রপ্তানি করবে বিরল খনিজ। এমনকি যেই অবৈধ ফেন্টানিল নিয়ে এত আলোচনা, তার লাগাম টেনে ধরবে বেইজিং। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এক বৈঠকে এমন সব বিষয়ে রাজি হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্র, আমেরিকা ও চীনের দুই নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। প্রশ্ন উঠেছে, এবার কি বাণিজ্য যুদ্ধের শেষ হবে? কাটবে কি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শর্ত জুড়ে দিয়ে দীর্ঘদিনের শত্রু চীনকে বন্ধু হিসাবে পেতে চাইল আমেরিকা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক বৈঠকে চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময় শুল্ক হার ৫৭% থেকে কমিয়ে করলেন ৪৭%। এমনকি যেই ফেন্টানিল নিয়ে এত আলোচনা, কমালেন তার শুল্ক হারও ২০% থেকে কমিয়ে ১০% নামিয়ে আনলেন। ১ বছরের বাণিজ্য চুক্তি করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এসব ছাড় কিন্তু এমনিতেই দেননি মার্কিন প্রেসিডেন্ট। বিনিময়ে কি নিল যুক্তরাষ্ট্র? দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১ ঘন্টা ৪০ মিনিটের বৈঠকে শুল্ক ছাড়ের বিনিময়ে বেশ কিছু শর্ত জুড়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন সহ বেশ কিছু কৃষি পণ্য কিনবে চীন, বদলে রপ্তানি করবে বিরল খনিজ। এমনকি অবৈধ ফেন্টানিলের বাণিজ্যের বিরুদ্ধে নেবে কঠিন ব্যবস্থা। তাতে কি দুই দেশের বাণিজ্য যুদ্ধের প্রকৃত সমাধান দেখল বিশ্ব? কি বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা? প্রায় ৬ বছর পর চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঝোড়ো এশিয়া সফরের শেষ প্রান্তে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে বুসান ছাড়ার পর প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক অসাধারণ বৈঠকের কথা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ফেন্টানিল সহ অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের লেনদেনের বিষয়গুলো। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে সয়াবিন কিনবে চীন। আমরা বিরল খনিজও দ্রুত পেতে যাচ্ছি। আমি চীনের উপর থেকে শুল্ক হার কমিয়ে দিয়েছি। এমনকি ফ্যান্টানিলের রপ্তানির উপরও ১০% শুল্ক কমিয়ে দিয়েছি। এগুলো খুব দ্রুতই কার্যকর হতে চলেছে। শির কথাবার্তা খুবই ইতিবাচক, তিনি প্রশংসার দাবিদার। বৈঠকের পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত চুক্তি অনুযায়ী কাজ করবে বেইজিং। এর মধ্য দিয়ে চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে এবং বিশ্ব অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থা দেখবে। আমেরিকান প্রেসিডেন্ট জানান, আগামী বছর এপ্রিলে তার চীন সফরের কথা রয়েছে। এরপরই শি জিনপিং যাবেন যুক্তরাষ্ট্র সফরে। সেটি ফ্লোরিডার পাম বিচ কিংবা ওয়াশিংটন ডিসি হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর বৈশ্বিক শেয়ার বাজারে ওঠানামা শুরু হয়েছে। প্রধান এশীয় সূচকগুলো ও ইউরোপের ফিউচার মার্কেট লাভ ক্ষতির মধ্যে দোদুল্যমান অবস্থায় আছে। চীনের সাংহাই কম্পোজিট সূচক ১০ বছরের উচ্চতা থেকে কিছুটা নেমে এসেছে, আর যুক্তরাষ্ট্রের সয়াবিন ফিউচার দুর্বল হয়ে পড়েছে। তবে ক্ষমতাধর দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক থেকে এটি স্পষ্ট যে বাণিজ্যিক চুক্তি বা লেনদেনের ক্ষেত্রে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর নতুন চুক্তি এখন কতদিন টিকে সেটি দেখার বিষয়। ফল যাই হোক, আপাতত বিশ্বের দুই শক্তিশালী শত্রু দেশের বন্ধুত্বে পরিণত হওয়ায় আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা কমবে। বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে আগের চেয়ে গতিশীল হবে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। টানা ১৫ বছর ব্যাপক চেষ্টার পর অবশেষে নিজেদের নকশায় কার্গো বিমান বানিয়ে ইউরোপ আমেরিকা সহ গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিল ইরান। এর মধ্য দিয়ে নিজেদের নকশায় বিমান বানাতে সক্ষম মাত্র অল্প কিছু দেশের তালিকায় জায়গা করে নিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। একে ইরানের এভিয়েশন খাতে বিপ্লব হিসেবে বিবেচনা করা হচ্ছে। হিজল জুবায়ের ডেস্ক রিপোর্ট। নিজস্ব নকশায় বিমান বানাতে সক্ষম এমন দেশের সংখ্যা ২০-এরও কম। এবার সেই অভিজাত তালিকায় নিজের জায়গা বুঝে নিল ইরান। এই প্রথমবারের মতো নিজেদের নকশায় কার্গো বিমান বানাতে সক্ষম হয়েছে তারা। শাহিন শহরের একটি বিমান ঘাঁটিতে এরই মাঝে এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে অন্তত ১০০ ঘন্টার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করতে হবে। এরপরই এটিকে ইরানের বিমান বহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। ২০২২ সালের মে মাসে এটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে। এটি দিয়ে খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তের ঘাঁটিগুলোতে সেনা ও সরঞ্জাম পরিবহন করা যাবে। যাত্রী পরিবহনেও বিমানটি ব্যবহার করতে চাইছে তারা। আধারাষ্ট্রীয় ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এক যুগেরও বেশি সময়ের চেষ্টায় এই বিমানটি বানাতে সফল হয়েছে ইরান। আশা করা হচ্ছে খুব দ্রুত এই মডেলের বিমানগুলো পণ্য পরিবহন বহরে যোগ দেবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএএ এর প্রধান হোসেইন পুরফারজানেহ জানিয়েছেন, নিজস্ব নকশায় বানানো এই বিমানটির নাম রাখা হয়েছে সিমুর্গ। ফার্সি পুরাণ ও সাহিত্যের এক কিংবদন্তি পাখির নাম এটি। দ্রুতগামী ও হালকা একটি বিমান হিসেবে বর্ণনা করা হচ্ছে সিমুর্গকে। সিএএ জানিয়েছে, উচ্চ পণ্য পরিবহন ক্ষমতা এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেই তৈরি করা হয়েছে সিমুর্গের নকশা। এজন্য এটিকে জরুরি চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ হিসেবে দেখা হচ্ছে। এতে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 3900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত 6 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। এর সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। অনেক বিশেষজ্ঞের দাবি, সিমুর্গ মূলত ইরান 140 মডেলের একটি সংশোধিত সংস্করণ, যা ইউক্রেনের আন্তনভ AN-140 নকশার উপর ভিত্তি করে বানানো। তবে সিএএ সংশ্লিষ্টরা এই দাবির বিরোধিতা করছেন। তারা বলছেন, সিমুর্গ সম্পূর্ণ ভিন্ন নকশার একটি বিমান। এর ইঞ্জিন ও কাঠামো একেবারেই নতুনভাবে তৈরি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। সুদানের আল ফাসার নগরীতে বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফ সদস্যরা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। মাত্র 3 দিনে হত্যা করা হয়েছে 1500-ও বেশি অধিবাসীকে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সুদানের সেনাবাহিনী। গত রবিবার পশ্চিম দারফুর অঞ্চলের রাজধানী আল ফাসারের সেনা সদর দখলের পর শহর জুড়ে তাণ্ডব শুরু করে আরএসএফ সদস্যরা। আতঙ্কে শহর ছাড়ার হিড়িক পড়ে যায়। ঘরবাড়ি, অলিগলিতে গণহত্যা চলছে বলে বিবৃতি দিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। পরিস্থিতি এতটাই ভীতিকর যে হাসপাতালের ভেতরে অন্তত 460 জনকে হত্যার তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 4 ডাক্তার সহ 6 জন স্বাস্থ্যসেবা কর্মীকে অপহরণ করে $1,50,000 মুক্তিপণ চেয়েছে আরএসএফ। ত্রাণ বিতরণকালে অন্তত 5 স্বেচ্ছাসেবীকে হত্যার তথ্য জানিয়েছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। সেনাবাহিনীর সাথে আরএসএফ এর সংঘর্ষের কারণে গেল 18 মাসে আল ফাসার শহরে গোলার আঘাত, বিচার বহির্ভূত হত্যা আর অনাহারে 14,000-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। স্পষ্ট গণহত্যার তথ্য প্রমাণে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনের সুদান শাখার প্রধান জ্যাকলিন উইলমা। প্রায় 1 সপ্তাহে 26,000-এরও বেশি মানুষ আল ফাসার ছেড়ে কাছাকাছি এলাকায় আশ্রয় নিয়েছে। আতঙ্কিত না হয়ে এদের শহরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান আব্দেল ফাতাহ আল বুরহান। দীর্ঘ 1 বছর পর মাংস খেতে পেয়ে আনন্দে সিজদায় লুটিয়ে পড়ল যুদ্ধবিধ্বস্ত গাজার কয়েকজন শিশু। ধ্বংসস্তূপের মাঝেও হাসি ফিরেছে কয়েকটি ছোট্ট মুখে। ধ্বংসস্তূপের নগরী গাজায় এই ক্ষণিকের আনন্দ ছুঁয়ে গেছে গোটা বিশ্বের মানুষের হৃদয়কে। শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। অন্য অনেকের মতো দীর্ঘ 1 বছর মাংস খেতে পারেনি গাজার 3 শিশু। হঠাৎ বাবা ঘরে ফিরলেন মুরগির মাংস নিয়ে। ধ্বংসস্তূপের মাঝখানে ক্ষুদ্রাকার ছোট্ট মুখগুলোতে ফুটল প্রাণ খোলা হাসি। মাংস দেখেই আনন্দে চিৎকার করে উঠল তারা, আল্লাহু আকবার, এটা কি সত্যিই মুরগি? এক শিশু আনন্দে লুটিয়ে পড়ল সিজদায়। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। খাবারের জন্য এমন খুশির দৃশ্য ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়ে। 2 বছরের যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা।
খাবারের তীব্র সংকট আর অপুষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগে মারাও গেছে শত শত শিশু। বেঁচে থাকার জন্য অনেকে জীবন ধারণ করেছে ঘাস লতাপাতা খেয়ে। এমন পরিস্থিতিতে মাংস ছিল এক ধরনের বিলাসিতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী। ধীরে ধীরে ফিরে আসছে জীবনের স্বাভাবিকতা। বসতে শুরু করেছে হাটবাজার। সীমিত হলেও ফিরছে খাবার পাওয়ার সুযোগ। গাজার শিশুদের আনন্দ আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও টিকে থাকে জীবনের আশা। ছোট ছোট আনন্দের মুহূর্ত হয়ে ওঠে অমূল্য। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। নতুন রূপে ফিরছে মোবাইল ফোন হ্যান্ডসেটের দুনিয়ায় এক সময়ের রাজা নোকিয়া। সম্প্রতি আরও এক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার কোম্পানিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে নতুন মোবাইল সেট নয়, নোকিয়া কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এনভিডিয়ার মতো এত বড় এক প্রতিষ্ঠান কেন নোকিয়ার মতো ডুবতে বসা কোম্পানিতে বিনিয়োগ করলো? আর এই বিনিয়োগ কি ফেরাতে পারবে নোকিয়ার ভাগ্য? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ফিরে আসছে মোবাইল দুনিয়ার এক সময়কার রাজা নোকিয়া, তবে নতুন মোবাইল সেট নিয়ে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। আর এই কাজে বিশাল বিনিয়োগ করছে আরও এক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। এআই ও টেলিকমিউনিকেশন প্রযুক্তিকে একত্রিত করার এই উদ্যোগকে অনেকে বলছেন টেকনোলজির নতুন যুগের সূচনা। তবে এই অংশীদারিত্ব নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এনভিডিয়া কি কিনে নিয়েছে নোকিয়াকে? আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে একসময়ের বিখ্যাত এই কোম্পানিটি? এনভিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডের প্রযুক্তি জায়ান্ট নোকিয়াতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য একটি এআই চালিত 6G ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে টেলিকমিউনিকেশনে নতুনভাবে নেতৃত্ব ফিরিয়ে দিতে পারে। নোকিয়ার প্রেস রিলিজেও বলা হয়েছে, এই যৌথ উদ্যোগ 6G যুগের এআই নেটিভ নেটওয়ার্ক গঠনের মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার মান ও গতি বদলে দিতে পারে। চলতি শতাব্দীর শুরুতে ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানি নোকিয়া প্রায় প্রতিটি মানুষের হাতে ছিল। কানেক্টিং পিপল স্লোগানটি যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনি তাদের ফোনের স্থায়িত্ব, ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ছিল তুলনাহীন। কিন্তু স্মার্টফোন যুগের সূচনায়, বিশেষ করে অ্যাপেলের আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েড আসার পর দ্রুতই নোকিয়া পিছিয়ে পড়ে। পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারা, সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আঁকড়ে থাকা এবং মাইক্রোসফটের সঙ্গে ব্যর্থ চুক্তি, সব মিলিয়ে ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে যায় একসময়কার এই প্রযুক্তি জায়ান্ট। অন্যদিকে এনভিডিয়ার গল্প একেবারেই উল্টো। 1993 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি শুরুতে গ্রাফিক্স কার্ড নির্মাতা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু এআই যুগে এসে এনভিডিয়া হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর কোম্পানি। তাদের জিপিইউ প্রযুক্তি এখন চ্যাটজিপিটি থেকে শুরু করে অটোমেটিক গাড়ি পর্যন্ত সব ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে। 2025 সালের মাঝামাঝি সময় এনভিডিয়ার বাজার মূল্য $5 ট্রিলিয়ন ছুঁয়েছে, যা প্রায় অ্যাপেল ও মাইক্রোসফটের সমপর্যায়ে। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী এই উত্থানের মূল কারণ হল এনভিডিয়ার এআই চিপ। তাহলে প্রশ্ন উঠেছে, কেন এনভিডিয়া এখন নোকিয়ার মতন ডুবতে বসা কোম্পানিতে বিনিয়োগ করছে? এর উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের নেটওয়ার্ক প্রযুক্তিতে। 6G যুগে প্রতিটি টেলিকম টাওয়ার, ডেটা সেন্টার ও মোবাইল ডিভাইসের মধ্যে এআই এর গভীর সম্পৃক্ততা থাকবে। এনভিডিয়া এই নেটওয়ার্কে মস্তিষ্ক সরবরাহ করবে তাদের এআই প্রসেসর ও সফটওয়্যার দিয়ে, আর নোকিয়া, যার হাতে রয়েছে টেলিকম অবকাঠামোর অভিজ্ঞতা ও লাইসেন্স, তারা সরবরাহ করবে নার্ভ সিস্টেম, অর্থাৎ নেটওয়ার্ক সাপোর্ট ও হার্ডওয়্যার কাঠামো। রয়টার্সের তথ্য অনুযায়ী এই যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র একটি নতুন গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যা 6G ও এআই সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরিতে কাজ করবে। এনভিডিয়ার এই বিনিয়োগ কি নোকিয়ার জন্য পুনর্জন্মের সুযোগ হতে পারে? অনেক বিশ্লেষক বলছেন হ্যাঁ। 1 দশকেরও বেশি সময় ধরে টেলিকম সাপোর্ট ও নেটওয়ার্ক সলিউশনেই সীমাবদ্ধ নোকিয়া এখন পুনরায় ফ্রন্টলাইন ইনোভেটর হিসেবে ফিরে আসতে পারে। এনভিডিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় তারা হয়তো আবারও মোবাইল ও যোগাযোগ প্রযুক্তিতে নেতৃত্ব পুনরুদ্ধার করতে পারবে।
বাজার বিশ্লেষকরা আরও মনে করছেন, এই অংশীদারিত্ব শুধু দুটি কোম্পানির ব্যবসায়িক চুক্তি নয়, বরং পশ্চিমা দেশগুলোর চীনের টেলিকম আধিপত্যের বিরুদ্ধে এক কৌশলগত পাল্টা জবাবও বটে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ কমাতে হাজারো পন্থা গ্রহণ করেছিল কর্তৃপক্ষ। আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা ও রাস্তায় নিয়মিত পানি দেয়া, এমন অনেক উদ্যোগ নেওয়া হলেও কিছুতেই দূষণ থেকে মুক্তি পাওয়ার সমাধান মেলেনি। ফলে শেষ ভরসা ছিল ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি। তবে এবার সেই চেষ্টাও ব্যর্থ হলো। কৃত্রিম বৃষ্টি নামানোয় ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত কয়েক সপ্তাহ ধরেই বায়ু দূষণে নাকাল ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দিল্লির বাতাসের মান ভয়াবহ স্তরে নেমে যায়। দূষণ এতটাই বাড়ে যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। দিল্লির আশেপাশের রাজ্যগুলোতে ধান কাটার পর খড় পোড়ানো, গাড়ির ধোঁয়া, নির্মাণ কাজের জন্য ধূলিকণা ও শিল্পাঞ্চলের ধোঁয়া নির্গমন থেকে এই দূষণ হয়। এর সঙ্গে যোগ হয় দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর ধোঁয়া। এবারও দীপাবলির পর দিল্লি ও এর আশেপাশের প্রদেশগুলোতে তীব্র বায়ু দূষণ দেখা দিয়েছে। পুরো শহর জুড়ে ঘন বাদামি কুয়াশা ছড়িয়ে পড়েছে। দূষণ কমাতে আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা, ছোট গাড়িতে জোর বিজোর নিয়ম ও রাস্তায় নিয়মিত পানি দেওয়া, এমন হাজারো পন্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই দূষণ থেকে মুক্তি পাওয়ার সমাধান মেলেনি। ফলে শেষ ভরসা ছিল ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে দিল্লির বায়ু দূষণ মোকাবিলায় রাজ্য বিজেপি সরকার গত 7 মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য 3,21,00,000 রুপি বরাদ্দ দেওয়া হয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 28 অক্টোবর 2 দফায় কয়েকবার বিমান উড়ে বেড়ায় দিল্লির আকাশে। মেঘের ভেতর জলকণা সৃষ্টি করতে বিমান থেকে মেঘের মধ্যে ঢালা হয় ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ ও রক সল্টের রাসায়নিক মিশ্রণ। দিল্লিবাসীর আশা ছিল সেই জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়বে রাজধানীর আকাশ থেকে, অথচ দিনভর প্রতীক্ষায় সার হলো। দিল্লিতে বৃষ্টির ছিটেফোঁটারও দেখা পাওয়া গেল না। সারাদিন প্রতীক্ষার পরও বৃষ্টির দেখা কেন মিলল না তার ব্যাখ্যায় কানপুর IITর পরিচালক মনীন্দ্র আগারওয়াল NDTVকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারা মেঘে খুব বেশি আর্দ্রতা পাননি, পেয়েছেন মাত্র 15% মতো। এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুব কম ছিল, তাই এক্ষেত্রে তারা সাফল্য পাননি। তবে বৃষ্টি না নামলেও অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা গেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। দলটির নেতা সৌরভ ভরদাস কটাক্ষ করে বলেছেন, শহরে বৃষ্টি হবে কিনা তা পরীক্ষা করার জন্য কি এখন বৃষ্টির দেবতা নেমে আসবেন? ক্লাউড সিডিং কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই পদ্ধতিতে বিমান ব্যবহার করে মেঘের ওপর রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিক পদার্থের কণাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে, যা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। চীন পৃথিবীর প্রথম দেশ যেখানে ক্লাউড সিডিং সফল হয়েছে। বেইজিং সহ শুষ্ক অঞ্চলগুলোতে তারা এই পদ্ধতিতে বৃষ্টি ঘটাচ্ছে। চীন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে এই পদ্ধতিতে বৃষ্টি ঝরানো হয়েছে। পাকিস্তান ও লাহোরের মতো দূষণযুক্ত শহরে এই পদ্ধতিতে কিছুটা সাফল্য পেয়েছে, যদিও বিশেষজ্ঞদের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং সাময়িক একটি উপায়। ব্যয়বহুল এই ব্যবস্থার রেশ বড়জোর 2 থেকে 3 দিন থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।